নমস্কার, আপনারা দেখছেন এনকে ডিজিটাল। আপনারা সকলেই জানেন যে এটা সর্বাধিক প্রচারিত বাংলা ইউটিউব চ্যানেল এই পশ্চিমবঙ্গের বুকে। এবং আমরা রাজ্যে যেহেতু নির্বাচন আসন্ন, আমরা ভোটের হাওয়া এই শীর্ষকে একটি অনুষ্ঠান করছি। হাওড়ার যে সমস্ত প্রার্থী রয়েছেন সেই সমস্ত প্রার্থীদের কাছে রোজ প্রতিদিন তাদের অগ্রিম সময় চেয়ে নিয়ে যাচ্ছি এবং তাদের প্রচারের ধরন, তারা কীরকম প্রচারে সাড়া পাচ্ছেন এবং নির্বাচনের ফলাফল কি হতে চলেছে, তাদের অগ্রিম যে চিন্তা ভাবনা, এই সকল বিষয়ে আমরা একটি অনুষ্ঠান করছি ভোটের হাওয়াতে। তো আজকে আমরা এসছি হাওড়া দক্ষিণের বিধায়িকা, তার কারণ তিনি আবার দলের নমিনেশন পেয়েছেন, অতএব তিনি আবার জনগণের দুয়ারে তার পদপ্রার্থী নিয়ে যাচ্ছেন। তো আপনারা দেখুন, আমরা এসছি এখন মাননীয় প্রার্থী নন্দিতা চৌধুরীর কাছে। নন্দিতাদি কেমন আছেন? একদম ভালো আছি, খুব ভালো আছি। এই রোদে ভোটের প্রচার করতে হচ্ছে দুই বেলা, সকাল এবং বিকেল। আপনার শারীরিক কোনো সমস্যা নিশ্চয়ই হচ্ছে না, এবং মানুষের কিরকম সাড়া পাচ্ছে? প্রথম কথা বলি যে না, আমি একদম সুস্থ আছি। হাঁটা চলা করলে সবসময়ই ভালো থাকি, হাঁটা চলা করতে ভালোবাসি খুব। আর মানুষ তো ভীষণ স্বতঃস্ফূর্ত, প্রতিটি বাড়িতে যাচ্ছি, সকালবেলা বিশেষ করে বাড়ি বাড়ি যাচ্ছি। তো সকলেই খুব খুশি, বেরিয়ে আসছেন, ফুল দিচ্ছেন, মালা পরাচ্ছেন, এবং যদি কোনো সমস্যার কথা থাকে একটু বলছেন। আমার খুব ভালো লাগছে যে এইভাবে বাড়িতে দরজায় গিয়ে কথা বলতে পারছি মানুষের সাথে। প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের বর্তমানে যিনি এখানকার প্রার্থী দক্ষিণ হাওড়ার মাননীয় নন্দিতাদি, অর্থাৎ যার সাক্ষাৎকার আমরা নিচ্ছি, উনি যথার্থই বলেছেন, তার কারণ এখনো ওনার মাথায় ফুল লেগে আছে দেখা যাচ্ছে। তো ওনার একটা অন্য ব্যাকগ্রাউন্ডও আছেন। উনি আমাদের এখানকার হাওড়া শহরের একসময় বিরোধী দলের অন্যতম মুখ এবং রাজ্য বিধানসভার অন্যতম মুখ মাননীয় অম্বিকা বন্দ্যোপাধ্যায় মহাশয়, তিনি প্রয়াত হয়েছেন, ওনার সুযোগ্যা কন্যা। তো দিদি, আমরা যতটুকু জানি যে বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প অর্থাৎ বিইউপি স্কিম, সেই স্কিমে আপনার যা কাজ করবার 5 বছরে 2021 থেকে 2026 করেছেন, 2026-এ আপনি যদি মনোনীত হয়ে আসেন, যেটা আমরা সকলেই আশাবাদী, আপনি নিজেও আশাবাদী, তাহলে আপনার কি মনে হচ্ছে যে কি কি কাজ করা আশুক প্রয়োজন আছে? দেখুন, রাস্তা, জল, আলো, এই তিনটে তো মানুষের একটা অধিকার বলেই আমি মনে করি। এই তিনটে কাজ আমি ভীষণভাবে করেছি গত 5 বছর, কারণ তার আগে অবস্থা খুব একটা ভালো ছিল না। তো আমি যে আসার পর আলো জ্বালিয়েছি বহু জায়গায়। এবার আমি মোটামুটি চেষ্টা করব যে যেটুকু যা বাকি আছে এই তিনটে ক্যাটেগরির, সেগুলো তো আমি নিশ্চয়ই শেষ করব। এছাড়াও আমার খুব ইচ্ছে যে দক্ষিণ হাওড়ায় যে হসপিটালটা আছে, সাউথ হাওড়া হসপিটাল নামে, তো এমনিতে প্রচুর জায়গা, খুব সুন্দর ওই হসপিটাল, কিন্তু পরিষেবাটা একটু একটু বাড়ানো দরকার আছে বলে আমি মনে করি। তাহলে অনেক আরো বহু সাঁকরাইল থেকে শুরু করে ওদিককার সমস্ত মানুষ এই দক্ষিণ হাওড়া হসপিটালে এসে তাদের পরিষেবা পাবে। হাওড়া হসপিটালটা সেই দিক থেকে একটু হয়তো দূরে হয় অনেকের। তো দক্ষিণ হাওড়া হসপিটালকে যদি আমি একটা ওটি চালু করতে পারি, আর আরো বিবিধ কিছু বেসিক, যেগুলো খুব খুব বড় কিছু করার ভাবনা এই মুহূর্তে নেই, বেসিক কিছু ভালো পরিষেবা যদি দেয়া যায়, আমি সেই চেষ্টাটা ভীষণভাবে করব। দিদি, আর একটা পরিষেবার বিষয়ে আসি। সম্প্রতি যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা আন্ডারপাস বাক্সারায়, যেটা ওখানকার স্থানীয় মানুষের দীর্ঘদিন একটা দাবি ছিল এবং সঙ্গত ন্যায্য দাবি, এবং আমরা বিভিন্ন স্তরে এই পেশা সূত্রে থাকবার কারণে জেনেছি এবং জানি যে আপনি দীর্ঘদিন ধরে মাননীয় সাংসদকে বলেছেন, সাংসদ 0 আওয়ারে এটা তুলেছেন, এবং এটা আপনার দীর্ঘদিনের লড়াই ছিল। সম্ভবত ওইখানে বোধহয় কাজ শুরু হয়েছে, এই বিষয়ে যদি কিছু বলেন। হ্যাঁ, এটা তো আমার কাছে একটা ভীষণই আনন্দের খবর। শুধু আমার কাছে কেন, পুরো বাকসারায় প্রায় 1.5 থেকে 2 লক্ষ মানুষ ওই দিকটায় বাস করেন, তাদের প্রত্যেকের কাছে।
অ্যাম্বুলেন্স আটকে যেত, মানুষ স্কুল কলেজে পরীক্ষা দিতে যেতে গিয়ে সমস্যায় পড়তো। এছাড়া তো দৈনন্দিন যত রকম সমস্যা। তো আমি 2023 সাল থেকে বহু চিঠি নানাভাবে দিয়েছি, করেছি। এমনকি জিএম এর সাথে নিজে গিয়ে দেখাও করে এসেছি গার্ডেন রিচে। তো আমি যেদিন গেছিলাম, সেদিন যে কোনো কারণেই হোক উনি খুবই মানে আমাকে বলেছিলেন যে, "হ্যাঁ ম্যাডাম, আপনি নিজে যখন এসছেন এ তো আমাকে করে দিতেই হবে।" তো সেক্ষেত্রে উনি আমাকে সহযোগিতা করেছেন এবং সবথেকে বড় সহযোগিতা পেয়েছি আমি। ওনারা তো যা করার ওনাদের মতন ওনারা করেছেন। কিন্তু আমাদের সরকার, পশ্চিম বাংলার যে সরকার, মামাটি মানুষের সরকার, আমাদের ভীষণভাবে এইটার ব্যাপারে যেটা তাদের দিক থেকে যেটা করার কথা সঙ্গে সঙ্গে করেছেন। ডিএম থেকে শুরু করে পুলিশ কমিশনার থেকে তাদের যা কিছু এনওসি যা কিছু আমি একদিনে এক কথায় পেয়েছি এবং সে সমস্ত কিছু মধ্যে দিয়ে এখন একটা কাজের জায়গায় এসছে। এখন কেবলের গুলো সরানোর কাজ চলছে। খুব শীঘ্রই আসল মানে যে কাজটা শুরু হয়ে যাবে। ওনারা বলছেন আর 20 দিন মতন সময় লাগবে। অনেক কেবল আছে, ওগুলোকে আমরা আগে সরাবো। আমার সঙ্গে ওনারা নিজেরাই যোগাযোগ করেন ফোনে। যারা আছেন ওখানকার যারা কর্তা তারা আমার সঙ্গে ফোনে যোগাযোগ করেন, মানে অধিকর্তারা। তো আমাকে ফোনে যোগাযোগ করে বলে, আপডেট দেন, "ম্যাডাম এটা এখন এই অবস্থা, এর পরেরটা এই হবে।" তো মাঝখানে ওনাদের ওই ডিজাইনের ব্যাপারে একটু সমস্যা চলছিল বা এটা ওনারা রেগুলার বেসিসে কিন্তু আমাকে জানিয়েছেন। যার জন্যে আমি কিছুটা জানি যে কিভাবে আমি এখন শুধু চাই ওখানে যারা মানুষজন আছেন তারা যেন সহযোগিতা করেন এই আন্ডারপাসটা যাতে তাড়াতাড়ি করে হয়ে যায়। ওনারা বলছেন এটা 6 থেকে 8 মাস সময় লাগবে আন্ডারপাসটা। ওরা যতটা চেষ্টা করবেন তাড়াতাড়ি করে দিতে পারেন। মানে আশা করা যাচ্ছে যে এই বছরের মধ্যেই বাকছাড়ার মানুষ অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলবে। একদম। আমি তো সেটাই মনে করি। একদম আমি সেটাই মনে করি যে এই একবার আন্ডারপাস একটা হয়ে গেলে এট লিস্ট মানে এমার্জেন্সি যা কিছু মানে কাজগুলো যদি হয় তাতে খুব ভালো হবে। খুব ভালো হবে। মানুষ খুবই খুশি হবে। ওখানে গেট দীর্ঘক্ষণ পড়ে থাকে বলে কিছু মানুষ ওখানে আন্দোলনও করেছেন গত ১ মাস ধরে। কিন্তু আমি চাই যে জিনিসটা একদম ঠিক প্রসেসে ঠিক ওয়েতে হোক। তার জন্যে আমি সব রকম সহযোগিতা আমার সরকারের কাছ থেকে পেয়েছি এবং তখনই আমি মনে করেছি যে এটা সব দিক থেকে একদম পারফেক্ট আছে, হয়েও যাবে। দিদি, এইবার কয়েকটা রাজনৈতিক প্রশ্ন করব। আপনি জানেন যে রাজ্যে একটা অনৈতিক এবং অসময়োচিত এসআইআর হয়েছে, যে এসআইআরটা যথাযোগ্য সময়েও পাওয়া যায়নি এবং এটাকে হয়তো নির্বাচনী এসআইআর বললেও খুব ভুল কিছু হবে না। যেটা বিহারেও করা হয়েছে, পশ্চিমবঙ্গ হয়েছে, বহু নাম অনৈতিকভাবে কাটা যাচ্ছে, বহু নাম ফর্ম 6 এর মাধ্যমে অনৈতিকভাবে ঢুকছে, এরকম আমরা রোজ প্রতিদিন বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে খবর পাচ্ছি। কিন্তু এই যে এসআইআর হয়েছে, আপনি কি মনে করেন যে এই এসআইআর এ ভারতীয় জনতা পার্টির কোনো ফায়দা হবে? আমি তো মনে করি যে সম্পূর্ণ একটা ভুল কাজের মধ্যে দিয়ে এই ভোটটা ওনারা নিজেরা করাতে চাইছেন। মানুষ এখন কিন্তু খুব সতর্ক। কেউ কারুর পায়ের তলার মাটি, নিজের আইডেন্টিটি ছেড়ে দেবে এক কথায় ওদের ইচ্ছেতে, এটা তো হতে পারে না। এটা কোনোদিনই হবেও না, সম্ভবও নয়। মানুষ এখন বুঝতে পারছে যে দিল্লির থেকে যেভাবে আ জোর জবরদস্তি এসআইআর যেটা অন্তত ২ থেকে ৩ বছর সময় লাগে সেটা ২ মাস মধ্যে দিয়ে যেভাবে মানে তারা করলো এই এসআইআর, বহু মানুষ মানে বিভ্রান্ত হয়ে গেছেন এবং অসুস্থ হয়ে পড়েছেন। আপনারা সবাই জানেন যে প্রায় ২০০ জন মানুষের মৃত্যু পর্যন্ত হয়েছে এই জিনিসটা করার জন্যে। কিন্তু এটা কি কোনো বৈধ কোনো কিছু বলে আমার মনে হয় না একটু। এটা কি তাই? এটা একেবারেই অবৈধ একটা ব্যাপার চলছে পুরো বাংলা জুড়ে। বাংলার মানুষকে ভোট দিতে না দেওয়ার একটা চক্রান্ত। কিন্তু ভোট যদি হয় বাংলার মানুষ তাতে ভোট অবশ্যই দেবেন। কেউ কারোর নিজের অধিকার কখনোই ছাড়বেন না। একটা বাড়িতে বাবা, মা, ছেলের ভোট আছে অথচ তার দিদির ভোটটাকে কেটে দিয়েছে। এগুলো কি করে সম্ভব? এগুলো তো হওয়া উচিত না। এগুলোর মধ্যে কত ভুল আছে এবং কতটাই কি বলবো নানাভাবে ডিস্টার্বেন্স। এই জিনিস বাংলার মানুষ কিন্তু মেনেও নেবে না এবং বিজেপি আমার মনে হয় যারা এই জিনিসটা করাচ্ছে, যে দল এই যে বিরোধী, এরা কিন্তু
মানে কোনো সম্পূর্ণভাবে এবারে মুছে যাবে বাংলা থেকে, এটা আমার বিশ্বাস। কারণ আমি 50 বছর ধরে একটা রাজনৈতিক ফ্যামিলিতে বড় হয়েছি এবং রাজনীতিটা বুঝি, যথেষ্ট বুঝি। হয়তো সক্রিয় রাজনীতি করিনি, কিন্তু আমি জানি যে মানুষকে কোন অধিকার থেকে বঞ্চিত করলে তারা সব থেকে বিপর্যস্ত হয়, এবং এই বিপর্যস্ত মানুষেরা বিজেপিকে কখনোই বাংলায় জায়গা দেবে না, এটাই আমি মনে করি। দিদি, যেহেতু রাজনৈতিক প্রশ্নে ঢুকেছি, আপনার একটা রাজনৈতিক সত্তাও আছে, আপনি হাওড়া জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রীও বটে। সেই সূত্রে আপনাকে হাওড়া জেলার সমস্ত বিধানসভা ক্ষেত্র বা ব্লক বলি যেটুকু আমরা, সেই সমস্ত জায়গায় যেতে হয়। তাহলে আপনি হাওড়া জেলায় যে 16টা আসন আছে, তাতে আপনি কি রকম ফলাফল আশা করছেন আপনার দলের? আমি তো মনে করি আমাদের 16টা আসন যেরকম আগে ছিল এখনো থাকবে, এবারেও আমরা 16টা আসনই পাবো। কারণ মহিলারা এখন অনেকটাই বাড়ির বাইরে বেরিয়ে এসেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি এই রাজনীতিতে কাজ করছেন। এই আমাদের যেভাবে মহিলাদের পায়ের তলার মাটি দিদি শক্ত করেছেন, তাদের নিজস্ব সত্তা যে অবলম্বন, যে সত্তা, তাকে উনি যেভাবে আমাদের নেত্রী ফেরত নিয়ে এসছেন, মহিলারাদের এখন আর কিছু বলতে হয় না যে ওদেরকে মিটিং আছে কি কোথাও মিছিলে চলো, তারা নিজে থেকে এসে জিজ্ঞাসা করে যে দিদি কোথায় কি আছে বলুন, যাব। যেহেতু আমি একজন মহিলা সভানেত্রী, আমি মহিলাদের এই যে বিপুল আনন্দ, বিপুল যে একটা নিশ্চিন্তে থাকা, এটা আমি নিজের চোখে দেখি এবং তাদের সঙ্গে সব সময় থাকার দরুন আমি নিজে সেটা ফিলও করি যে কতটা ভালোবাসে সারা বাংলার মহিলারা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবং তার জন্যে মহিলা ভোট, আমি এটাও বলতে পারি, মহিলা ভোট এবারে মানে 50%-এরও বেশি মহিলা ভোট পাবেন আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রার্থীরা। আচ্ছা দিদি, রাজ্যে আমরা সকলে দেখেছি যে 16 তারিখ বোধহয় প্রার্থী ঘোষণা হয়েছে, এবং প্রার্থী ঘোষণা হওয়ার পরেই একটা রাজ্যে সুইপিং ট্রান্সফার হয়েছে, যেটা আমরা স্বাধীনতার পরে কোনোদিন কোনো রাজ্যে দেখিনি। প্রায় 41 জন টপ লেভেল ব্যুরোক্র্যাটস ট্রান্সফার্ড হয়ে গিয়েছেন, এবং এটা নির্বাচন কমিশন করেছে। তো এই যে সুইপিং ট্রান্সফার, মানে ঝেঁটিয়ে বিদায় যেটাকে বলে, এই সুইপিং ট্রান্সফারের কারণে রাজ্যের ফলাফল কি প্রভাবিত হতে পারে? কখনোই হবে না। ওরা অনেক কিছু করছে, তো অনেক চেষ্টা করছে, অভিষেকও লড়াই করছে ওদের বিরুদ্ধে, ওরা যে অন্যায়গুলো করছে। আমি মনে করি না বাংলার মানুষ, এটাই বলবো বারবার এক কথা, যে বাংলার মানুষ যেভাবে দিদিকে আর অভিষেককে ভালোবাসে এবং প্রতিটি জায়গায় যে সাড়া জাগাচ্ছে, এখানে এদের এইসব মেশিনারি কোনো কাজ করবে না। এরা করতে পারে, এখন এদের হাতে ক্ষমতা, এই মুহূর্তে বাংলাকে যেভাবে চেষ্টা করছে চালাচ্ছে, যেটা নেত্রী সবসময় বলছে যে একটা প্রেসিডেন্টস রুল, মানে অলিখিত ভাবে এরা চালাচ্ছে। তো এটা চালাক, এটাতে কোনো সমস্যা নেই। এরা যত চালাবে ততই পিছন হটে যাবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার মানুষের পাশে রয়েছেন এবং এই সমস্ত এরা যে কলকাঠিগুলো নাড়ছে, এগুলোকে যেভাবে চোখে পড়ে তারা যেভাবে আবার নিজেদের মতন করে ঠিক জায়গায় নিয়ে আসছেন, আমার মনে হয় না এই সবকিছু করে কোনো লাভ হবে বলে। দিদি, আপনার অনেক কর্মসূচি সকালে ছিল এবং অনেক কর্মসূচি আরো আছে বিকালে বা সন্ধ্যায়। তো সামগ্রিকভাবে আপনার মতামত আমরা নিলাম। আমি একটা শেষ প্রশ্ন করব যে এইবারের নির্বাচনে আমরা যেটা দেখেছি, রাজ্যের যে সরকারি দল আছে অর্থাৎ তৃণমূল কংগ্রেস, তাতে প্রায় 74 জন নতুন প্রার্থী, অর্থাৎ 74 জন নতুন মুখ এসছেন। এটাকে কি আপনি দলে ইউথহুড বা তারুণ্যের প্রতিষ্ঠা বলে মনে করেন? হ্যাঁ, দেখুন কিছুটা তো মানে একটা মানে কি বলবো, একটা ফ্রেশ ব্যাপারটা দল আনতেই পারে। এটা নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় চিন্তা করেছেন যে কোথায় কিভাবে ঠিক রাখা উচিত। আর সবথেকে যেটা দলের একটা ভালো জায়গা এবং একটা স্বচ্ছ জায়গায় যেকোনো ক্ষেত্রেই বলবো, আমি নিজে এটা ফিল করি, সেটার জন্যে কিছু দরকার আছে। তবে এরকম নয় যারা চলে গেছেন তারা যথেষ্ট পুরনো মানুষ ছিলেন বা অনেকে একটু বার্ধক্যের সমস্যা আছে, কেউ অসুস্থতার সমস্যা আছে। কিন্তু এটা যেটা হয়েছে, এটা একটা তাজা রক্ত, তরুণ ব্লাড, আমাদের তো কথাই আছে। তো সেটা তো প্রয়োজন নিশ্চয়ই আছে দলের, তাই জন্যই আনা হয়েছে। অনেক ধন্যবাদ দিদি, ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রচার করুন, এইটুকুই কামনা করি। অনেক ভালো থাকবেন দিদি, নমস্কার।